দেখো তো দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ। হুম হুম তাহলে কি হলো? আজকে আমরা কি বললাম? প্রথম পর্ব হচ্ছে একটা সূত্র, অন্য পদার্থে চ সংজ্ঞায়াম। অন্য পদার্থে চ সংজ্ঞায়াম, এরকম। এর বৃত্তি কি আছে? যে অন্য পদার্থে বিদ্যমানম সুবন্তম নদীভিঃ সহ সমস্যতে বা নিত্যম সমস্যতে সংজ্ঞায়াম। এটা হচ্ছে সূত্রার্থ। হুম কি হলো? দেখো তাহলে কি বললাম আমরা? সূত্র হচ্ছে যে অন্য পদার্থে চ সংজ্ঞায়াম, এবং সূত্রে বৃত্তি হচ্ছে অন্য পদার্থে বিদ্যমানম সুবন্তম। অন্য পদার্থে বিদ্যমানম সুবন্তম নদীভিঃ সহ নিত্যম সমস্যতে সংজ্ঞায়াম। অর্থাৎ মানে আগে আমরা একটা সূত্র পেয়েছিলাম নদীভিশ্চ। সূত্রটা আশা করি মনে আছে, নদীভিশ্চ। সূত্রের অর্থ কি ছিল নদীভিশ্চ? মনে আছে? নদীভিশ্চ সূত্রের অর্থ কি ছিল মনে আছে? হ্যাঁ, কি অর্থ? নদীবাচক শব্দের সঙ্গে যদি সংখ্যাবাচক শব্দের সমাস হয় এবং তাহলে সেখানে যদি সমাহার অর্থ প্রকাশিত হয় তাহলে অব্যয়ীভাব সমাস হবে, এরকম কিছু। হুম, একদম। তাহলে কি হলো? নদীবাচক শব্দের সঙ্গে যদি সংখ্যাবাচক শব্দের সমাস হয়, নদীবাচক শব্দের সঙ্গে যদি সংখ্যাবাচক শব্দের সমাস হয়, তাহলে নদীবাচক শব্দের সঙ্গে যদি সংখ্যাবাচক শব্দের সমাস হয়, তখন সেখানে অব্যয়ীভাব সমাস হবে, যদি সমাহার অর্থ প্রকাশ পায়। ঠিক আছে? হুম কিন্তু এখানে কি বলছে? এখানেও দেখো সেই নদীবাচক শব্দ আছে, যে নদীভিঃ সহ মানে সুবন্তম। মানে মূল বাক্যটা হচ্ছে সুবন্তম, মানে সুবন্ত পদ। সুবন্তম, সুবন্ত পদ, সুবন্ত পদ নদীভিঃ সহ সমস্যাতে। মানে সুবন্ত পদ নদীবাচক শব্দের সঙ্গে সমাস হয়। ঠিক আছে? নদীবাচক নদীবাচক শব্দ সুবন্ত শব্দের সঙ্গে নিত্য সমাস হয়। নদীবাচক শব্দ সুবন্ত পদের সঙ্গে নিত্য সমাস হবে, কিন্তু একটা অর্থ আছে। মানে আরেকটা ভিন্ন কিছু বলছে, অন্য পদার্থে বিদ্যমান। মানে সুবন্তটা কিরকম হবে? সুবন্তটা কিরকম হবে বলছে, অন্য পদার্থে বিদ্যমান। অন্য পদার্থে বিদ্যমান মানে মানে যেমন ধরে এরকম বলা হলো যে আগে কি বলা হচ্ছিল যে পঞ্চানাম গঙ্গানাম সমাহারঃ। দেখি হচ্ছিল পঞ্চানাম গঙ্গানাম সমাহারঃ। অর্থ কি হয়েছিল? বা পদ মানে সমাসবদ্ধ পদটা কি হচ্ছিল? পঞ্চগঙ্গম, তাই তো? পঞ্চগঙ্গমিত হয়েছিল। সপ্তগঙ্গম হয়েছিল। ওটা ছিল সপ্তানাম গঙ্গানাম সমাহারঃ, এটা পঞ্চানাম গঙ্গানাম সমাহারঃ।
বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আগের এটা ছিল সপ্তানাম গঙ্গানাম সমাহারঃ সপ্তগঙ্গম, এখানে পঞ্চানাম গঙ্গানাম সমাহারঃ কি পঞ্চগঙ্গম। পঞ্চগঙ্গম অতএব এই যে পঞ্চগঙ্গম, এই যে পঞ্চগঙ্গম, পঞ্চগঙ্গম মানে কি? পঞ্চগঙ্গম মানে পাঁচটা গঙ্গার সমাহার, পাঁচটা গঙ্গা একসঙ্গে, বা সপ্তগঙ্গম মানে সাতটা গঙ্গার সমাহার সপ্তগঙ্গম। কিন্তু কি বক্তব্য? বক্তব্য হচ্ছে এটা অন্য পদার্থে বলতে কি, মানে অন্য পদার্থে বলতে মানে এখানে কি হয়েছে দেখো, এখানে দেখো সমস্যমান পদ কোন দুটো? এই যে পঞ্চগঙ্গম, পঞ্চগঙ্গম এটা এটা সমাসবদ্ধ পদ, আর এই সমাসবদ্ধ পদের প্রতি সমস্যমান পদ কোনগুলো? এই পঞ্চানাম গঙ্গানাম। পঞ্চানাম গঙ্গানাম, এই দুটো, ঠিক আছে? এবং পঞ্চানাম গঙ্গানাম এই যে সমস্যমান পদ, এই সমস্যমান দুটো পদের যা অর্থ, সেই অর্থটাই প্রকাশ করে সমাসবদ্ধ পদটা। কি বললাম বোঝা গেল? সমস্যমান পদের যে অর্থ, সমস্যমান পদের যে অর্থ, সেই অর্থটাই প্রকাশ করে কে? না সমাসবদ্ধ পদটা। কিন্তু যখন অন্য অর্থ বলছে, অন্য অর্থে বিদ্যমান, অন্য অর্থে মানে কি? অন্য অর্থে মানে হচ্ছে যে দেখো বিনা পানৌ যস্যাহ সা, বিনা পানি, ঠিক আছে? এই যে বিনা পানি এটা সমাসবদ্ধ পদ, বিনা পানি এটা সমাসবদ্ধ পদ, আর এর সমস্যমান পদ কোনটা? বিনা পানি এর সমস্যমান পদ কোন দুটো? আমি বিনা পানৌ যস্যাসা। না, এখানে শুধু বিনা পানৌ এই দুটো, মানে মানে তোমাকে দেখতে হবে যে যস্যাহ সা, এই দুটো পদ কি এখানে আছে? মানে বিনা পানিতে আছে? তার মানে সমাসবদ্ধ পদের মধ্যে, মানে সমস্ত পদের মধ্যে যেগুলো আছে সেই পদগুলোকেই গ্রহণ করতে হবে, ঠিক আছে? সমস্তমান পদ হিসেবে, অন্য পদকে গ্রহণ করলে হবে। তাহলে সমস্যমান পদ কোন দুটো? সমস্যমান পদ বিনা পানৌ। বিনা পান। বিনা মানে কি? এক প্রকার বাদ্যযন্ত্র, তাই তো? বিনা মানে এক প্রকার বাদ্যযন্ত্র। আর পানি মানে হাত, পানি মানে হাত। তাহলে দেখো এই যে বিনা আর পানি, এই দুটোর অর্থ বিনা মানে এক প্রকার বাদ্যযন্ত্র, পানি মানে হাত, এই দুটোর অর্থ সামান্যটুকুও এই বিনা পানি অর্থে আছে, বিনা পানির মধ্যে আছে? বিনা পানি বলতে কাকে বোঝায়? বিনা পানি বলতে কাকে বোঝায়? সরস্বতীকে বোঝায়। তাহলে এই যে বিনা, এর দ্বারাও সরস্বতীকে বোঝায় না, পানি এর দ্বারাও সরস্বতীকে বোঝায় না। মানে বিনা পানি, এই যে সমস্যমান দুটো পদ, সেই দুটো পদের যা অর্থ, সেই দুটোর অর্থ সামান্যটুকুও বিনা পানি এই শব্দে নেই। আছে কি বিনা পানি? না, নেই। এই শব্দে। তাহলে এইটা হচ্ছে অন্য অর্থে বিদ্যমান। অন্য অর্থ বলতে যেখানে সমস্যমান পদের যা অর্থ, সেই পদের থেকে সমস্ত পদটা হবে অন্য অর্থে বিদ্যমান।
কি বললাম বোঝা গেল? সমস্যমান যে পদ, হ্যাঁ সেই পদের যে অর্থ, সেই অর্থ থেকে সম্পূর্ণ ভিন্ন হবে সমস্ত পদটা, মানে সম্পূর্ণ ভিন্ন হবে সমস্ত পদের অর্থ। সমস্যমান যে পদ, সেই পদের যা অর্থ, সেই অর্থ থেকে সম্পূর্ণ ভিন্ন হবে সমস্ত পদের অর্থ। এই রকম হলে কি হবে? এই রকম হলে সেখানে অন্য মানে অন্য পদের অর্থে অন্য পদার্থে বিদ্যমান হয়। অন্য পদার্থে বিদ্যমান, অন্য পদার্থে বিদ্যমান বলতে মানে এই যে এই যে সমস্ত পদটা অন্য অর্থে বিদ্যমান। অন্য অর্থে মানে এই এই যে সমস্যমান পদের যা অর্থ, সেই অর্থে বিদ্যমান নয়, সমস্যমান পদ অপেক্ষা অন্য অর্থে বিদ্যমান। সেই রকমই অন্য পদার্থের সংজ্ঞায় আমের বক্তব্য হচ্ছে যে নদীভিঃসহ সুবন্তম সমস্যাতে, নিত্যম সমস্যাতে। নদীভিঃসহ নদীবাচক শব্দের সঙ্গে সুবন্ত পদের সমাস হবে। এতক্ষণ আগে কি বলেছিল? নদীভিঃসহ সংখ্যা সমস্যাতে। নদীভিশ্চ সূত্রে দেখো, নদীভিশ্চ সূত্রে বলা হয়েছিল যে নদীভিঃসহ সংখ্যা সমস্যাতে, নদীবাচক শব্দের সঙ্গে সংখ্যাবাচক শব্দের সমাস হবে। নদীভিঃসহ সংখ্যা সমস্যাতে এরকম বলা হয়েছিল। এখন বলছে নদীভিঃসহ সুবন্তম সমস্যাতে। নদীভিঃসহ সুবন্তম সমস্যাতে দুটো পার্থক্য আছে, কিন্তু একটা বলেছিল সংখ্যা সমস্যাতে, একটা বলছে সুবন্তম সমস্যাতে। কিন্তু সুবন্তর একটা অন্য বিশেষণ দিচ্ছেন। সুবন্তটা কিরকম? হচ্ছে অন্য পদার্থে বিদ্যমান যে সুবন্ত, অন্য পদার্থে বিদ্যমান যে সুবন্ত। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপর দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে। উদাহরণ হচ্ছে এরকম: উন্মত্তা গঙ্গা যস্মিন দেশে তদ উন্মত্ত গঙ্গম, মানে তদ্দেশম, সেই দেশটা হচ্ছে উন্মত্ত গঙ্গম দেশ। মানে যে দেশে গঙ্গা খুব উন্মত্ত, মানে অত্যন্ত প্রবাহ, মানে প্রবাহশালিনী, গঙ্গা প্রবাহশালিনী বা প্রবাহ অত্যন্ত, মানে প্রচুর স্রোত যেখানে, উন্মত্তা গঙ্গা যস্মিন দেশে। তারা দেখো এই যে উন্মত্ত গঙ্গম, এটা অ্যাকচুয়ালি একটা দেশের নাম। এটা একটা দেশকে নির্দেশ করছে। ধরো কিরকম বলবো? যদি বলা হয় যে মানে অন্যান্য দেশের মানুষদের অপেক্ষা ভারতের মানুষের মধ্যে ধর্ম বিষয়ে মানে ধর্ম প্রবণতাটা অধিক আছে। অন্যান্য দেশের মানুষের মধ্যে, মানে মানুষ অপেক্ষা ভারতীয়দের মধ্যে যে ধর্মীয় প্রবণতা সেটা অধিক আছে। ফলে কি হয়? এরকম বলা হলো যে ধর্মেণ সংস্কৃতঃ দেশঃ, ধর্মেণ সংস্কৃতঃ দেশঃ, এরকম বলো, ঠিক আছে? ধর্মেণ সংস্কৃতঃ দেশঃ বা দেশম, ধর্মেণ সংস্কৃতম দেশম, ধর্ম সংস্কৃত দেশম। এটা কাকে বোঝাচ্ছে? ধর্ম সংস্কৃত দেশম কাকে বোঝাচ্ছে? এটা
আমাদের দেশকে। ভারতকে বোঝাচ্ছে। মানে এই যে ধর্ম সংস্কৃত দেশম, এটা একটা ভারতকে, এটা একটা ভারত মানে একটা অন্য একটা বস্তুকে নির্দেশ করছে, অন্য একটা মানে কেবলমাত্র ধর্মকে নির্দেশ করছে না, কেবলমাত্র সংস্কৃতকে নির্দেশ করছে না, কেবলমাত্র দেশকে নির্দেশ করছে না, এটা এটা একটা অন্য পদার্থকে নির্দেশ করছে। সেটা কি? সেটা ভারত। ধর্ম সংস্কৃত দেশম কাকে ইন্ডিকেট করছে? এটা অন্য অন্য পদার্থকে, ভারতকে নির্দেশ করছে। এটা অন্য পদার্থে বিদ্যমান হলো। তার মানে উন্মত্ত গঙ্গম, এটা যে উন্মত্ত গঙ্গম অ্যাকচুয়ালি এটা দেশ। উন্মত্ত গঙ্গম দেশ, মানে দেশকে দেশকে নির্দেশ করছে, দেশকে ইন্ডিকেট করছে। সেই জন্য তাই দেখো বলছে যে উন্মত্তা গঙ্গা জসমিন, উন্মত্তা গঙ্গা জসমিন, ঠিক আছে? মানে যেখানে গঙ্গা, যে দেশে গঙ্গা অত্যন্ত উন্মত্তা, সেই দেশটা হচ্ছে উন্মত্ত গঙ্গম। মানে এই যে সমস্ত পদ, এই যে উন্মত্ত গঙ্গম, এই যে সমস্ত পদ, এই সমস্ত পদের মধ্যে উন্মত্তা এই অর্থটাও নেই, গঙ্গা এই অর্থটাও নেই। উন্মত্তা মানে চঞ্চল, গঙ্গা মানে একটা নদী। এই চঞ্চল বা নদী, এই দুটো অর্থের মধ্যে কোনো অর্থটাই উন্মত্ত গঙ্গমের মধ্যে নেই। তাহলে উন্মত্ত গঙ্গম এর মধ্যে কি অর্থ আছে বলো তো এখন? উন্মত্ত গঙ্গম এর মধ্যে কি অর্থ আছে? দেশ, অন্য দেশ, মানে একটা দেশকে বোঝাচ্ছে, একটা দেশকে বোঝাচ্ছে। এবং সেটা দেখো এটা নামবাচক পদ, দেশ একটা বিশেষ্যবাচক পদ, নামবাচক পদ, দেশ। তাই দেখো বলে সংজ্ঞায়াম, সংজ্ঞা মানে সেটা নামবাচক হতে হবে, সংজ্ঞা মানে নামবাচক হতে হবে, ঠিক আছে? তাহলে এখানেও ওই সিদ্ধি করলে এরকমই হবে, এবং এর অব্যয়ীভাব সমাসই হয়, ঠিক আছে? না এরকম বলা হলো যে উন্মত্তা সু, উন্মত্তা সু, তারপরে গঙ্গা, ওই গঙ্গা সু হবে। এখানে অব্যয়ীভাব সমাস হবে। অন্য পদার্থে চ সংজ্ঞায়াম করে এখানে অব্যয়ীভাব সমাস হবে। অব্যয়ীভাব সমাস হলে প্রাতিপদিক সংজ্ঞা হবে। প্রাতিপদিক সংজ্ঞা হলে সুপো ধাতু প্রাতিপদিক পদে লোপ হয়ে যাবে, লোপ হয়ে উন্মত্তা গঙ্গা এরকম হবে, উন্মত্তা গঙ্গা। এখন এই অবস্থায় যে একটা পেয়েছিলাম না, এর যদি আমি অব্যয়ীভাবশ্চ সূত্র প্রয়োগ করি, অব্যয়ীভাবশ্চ, অব্যয়ীভাবশ্চ সূত্র দিয়ে কি হয়? অব্যয়ীভাবশ্চ সূত্র দিয়ে কি হয়? অব্যয়ীভাব সমাস হয় কি? এরকম কোনো ব্যাপার নাকি? অব্যয়ীভাব সমাসের নপুংসক লিঙ্গক হয়, মানে অব্যয়ীভাব সমাস বিশিষ্ট পদের নপুংসক লিঙ্গক হয় না, ক্লিবলিঙ্গ হয়। ক্লিবলিঙ্গ হলো মানে নপুংসক লিঙ্গ হয়ে গেল। আর সেই সময়ে একটা পেয়েছিলাম প্রাতিপদিকস্য, এরকম এই সূত্রটা প্রয়োগ করে উন্মত্ত গঙ্গ যোগ করলে উন্মত্ত গঙ্গ হয়ে গেল, ঠিক আছে? উন্মত্ত গঙ্গ হয়ে গেল। এরপর তুমি এখন সেই একদেশ অনন্যবধ করে মানে সু করো, উন্মত্ত গঙ্গ সু, এবং সুয়ের স্থানে নাব্যয়ী
ব্যয়ী ভাবাত অতম, এই সূত্র করে এখানে অম আদেশ হবে। অম আদেশ হবে এবং আমি পূর্ব করে উন্মত্ত। তো গঙ্গম। এইরকমই একই রকম হবে যে কৃষ্ণম কৃষ্ণা গঙ্গা জসমিন। আরো উদাহরণ আছে যে কৃষ্ণা গঙ্গা জসমিন, ঠিক আছে, দেশে। তৎ কৃষ্ণ গঙ্গম, একই হবে লোহিতা গঙ্গা জসমিন দেশে। তদ লোহিত গঙ্গম, এরকম হবে। এগুলো নিজেরা করে নেবে বাড়িতে। কৃষ্ণ গঙ্গম, লোহিত গঙ্গম এগুলো করে নেবে। এটা একটা গেল। একটা সূত্র আছে তৃতীয়া সপ্তম্যোর বহুলম। তৃতীয়া সপ্তম্যোর বহুলম। তৃতীয়া সপ্তম্যোর বহুলম বলে সূত্র আছে, ঠিক আছে। তৃতীয়া সপ্তম্যোর বহুলম। মানে ধরো এরকম বলা হলো যে বৃত্তিকে আছে, বৃত্তি হচ্ছে অদন্তাৎ অব্যয়ী ভাবাৎ তৃতীয়া সপ্তম্যোঃ বহুলম বহুলম ভাবঃ স্যাৎ। এরকম অর্থ, ঠিক আছে, এরকম বৃত্তি আছে। অদন্তাৎ অব্যয়ী ভাবাৎ তৃতীয়া সপ্তম্যোর বহুলম ভাবঃ স্যাৎ, বহুলম ভাবঃ স্যাৎ। অর্থাৎ ভেবে দেখো, আমরা উদাহরণ দিয়েছিলাম যে নাব্যয়ী ভাবাৎ অতম তো পঞ্চম্যাহ, এই সূত্রের কাজ কি ছিল? নাব্যয়ী ভাবাৎ অতম তম অপঞ্চম্যাহ, এই সূত্রের কাজ কি ছিল? বলো। নাব্যয়ী ভাবাৎ অতম তপচম্যাহ সূত্রের কাজ কি ছিল? অব্যয়ীভাব সমাসে সুয়ের জায়গায় অমের আদেশ হবে, কিন্তু পঞ্চমী বিভক্তির স্থানে আদেশ হবে না, এটাই বলা ছিল। অব্যয়ীভাব সমাসে অকারান্ত অব্যয়ীভাব সমাসের সুপের লোপ হয় না, কিন্তু তার স্থানে অম আদেশ হয়, তাই তো? অকারান্ত অব্যয়ীভাব সমাস, তারপরে বিদ্যমান যে সুপ, সেই সুপের লোপ হবে না, কিন্তু
সুপের স্থানে কি হবে? অম হবে। কিন্তু সেটা কোন বিভক্তিতে হবে না? পঞ্চমী বিভক্তিতে হবে না। তার মানে পঞ্চমী বিভক্তিতে অম হবে না। পঞ্চমী বিভক্তিতে অম হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখো। এরকম বলা হয়েছিল যে পঞ্চমীতে অম হবে না, ঠিক আছে। তার মানে পঞ্চমী রূপগুলো কেমন হবে? এই যে বলেছিল যে পঞ্চমীতে অম হবে না, তাহলে পঞ্চমীতে রূপগুলো কেমন হবে? পঞ্চমীম বিনা, যদি পঞ্চমীতে অম না হয়, দেখো যদি ধরো এরকম হয় যে পঞ্চমীতে অম হবে না, তাহলে সু থাকবে তো, বা না, সু কেন থাকবে? সেখানে স্বাদী প্রত্যয়ের লোভ হবে না, তাই বলেছে। হ্যাঁ, লোভ হবে না, মানে বক্তব্য ওখানে পঞ্চমীর ক্ষেত্রে কম হবে না। পঞ্চমী বিনা, পঞ্চমী ছাড়া, পঞ্চমী ছাড়া পঞ্চমীম বিনা অমাদেশস্য স্যাৎ, মানে পঞ্চমী ছাড়া অমাদেশটা হবে, ঠিক আছে। পঞ্চমী ভিন্ন অন্যান্য বিভক্তিতে অমাদেশ হবে। তাহলে পঞ্চমীতে কি হবে? পঞ্চমীতে অমাদেশটা হবে না, পঞ্চমী বিভক্তিতে অমাদেশটা হবে না। এখন বক্তব্য, যদি অমাদেশ না হয় অম অভাবে, তাহলে সেখানে অব্যয়াদাব সুপহদে লোভ হয়ে যাবে, এটা হচ্ছে বক্তব্য। মানে অব্যয়াদাব সুপদে লোভ হয়ে যাবে, তাহলে অ্যাটলিস্ট কি থাকবে? সেই এইরকম একটা উদাহরণ আছে যে দিশোর মধ্যে, বা দিশোর মধ্যে আছে, এখানে পঞ্চমীর উদাহরণ কিছু দেয়নি, মানে পঞ্চম্যাস্তু অম্ন অম ন ভবতি, অম ন ভবতি লভ্যতে তদাহ তস্য পঞ্চমীতে অত্র অত্র অপঞ্চম্য ইতি প্রতিষেধো অয়ম ন তু লুং নিষেধস্য। এখন যেটা বলতে গেলাম সেটা হচ্ছে এরকম, মানে তৃতীয়া এবং সপ্তমীতে, এখন যে সূত্রটা পড়ছি যে তৃতীয়া সপ্তমী বহুলম, তৃতীয়া এবং সপ্তমীতে এই অমটা বিকল্পে হবে। তৃতীয়া এবং সপ্তমীতে কি বললাম? অমটা কি হবে? বিকল্পে হবে। তার মানে কি এক পক্ষে হবে আর এক পক্ষে হবে না, মানে তৃতীয়াতে একবার অম হবে আর একবার অম হবে না। তৃতীয়াতে দুরকম কাজ হবে, একবার অম হয়ে কাজ হবে, একবার অম না হয়ে কাজ হবে। দেখো কি বললাম, বোঝা গেল? মানে তৃতীয়া বিভক্তিতে, মানে এই যে তৃতীয়া সপ্তমীর বহুলাম কি হয় দেখো, যদি আমি এখানে কি করি যে যদি আমি এরকম করি যে ধরো এরকম বললাম,
ধর এরকম করলাম যে যে এরকম যে কুম্ভেন যে এরকম যে কুম্ভেন সমীপম কুম্ভেন সমীপম, ঠিক আছে, মানে কুম্ভের কাছাকাছি এরকম অর্থে। কুম্ভেন সমীপম, কুম্ভের কাছাকাছি। এখানে কি হবে বলতো? এটা হচ্ছে লৌকিক বিগ্রহ। অলৌকিকটা কি হবে? অলৌকিক বিগ্রহ কি হবে? অলৌকিক বিগ্রহ কি হবে? হ্যালো, অলৌকিক বিগ্রহ কি হবে? কুম্ভ কুম্ভ ইয়স উপস ইয়স হবে এখানে, না টা হবে মনে হচ্ছে। কুম্ভ কুম্ভটা কুম্ভটা উপসু। বা এইরকম বিগ্রহটা তো হবে কিনা দেখতে হবে। আমার মনে হচ্ছে বিগ্রহটা এইরকম হবে, ঠিক আছে, যে কুম্ভস্য সমীপেন, এইরকম করা হবে, কুম্ভস্য সমীপেন। আদৌ সমীপেন, একটু আমাকে বিগ্রহটা দেখে বলতে হবে, ঠিক আছে।